আমাদের সামাজিকভাবে আমরা যদি দেখি, দেখব যে সমাজে এখনো অনেক কিছু রয়েছে যা সাধারণ মানুষ অ্যাওয়ার না সেই সব বিষয়ে, এবং তার বিষয়ে যে সমস্যা তৈরি হয় সেইগুলো নিয়ে তো তাদের ভাবার সময় নেই একেবারে। তারা জানেও না যে এটাই হওয়া উচিত। ধরা যাক অবনীন্দ্রনাথের বাড়িটাকে ভেঙে ফেলা, এইটা শান্তিনিকেতনের ক্ষেত্রে খুবই লজ্জার বিষয়। আমার মনে হয় যে এটা কখনোই হওয়া উচিত ছিল না ওই রকম একটি জায়গায়। আমি ওখানে ছিলাম না ওই সময়, কিন্তু আমি শুনে আমার মনে হলো যে ঠিক আমার বাড়ির পাশেই আমি যেখানে থাকতাম, রবীন্দ্রনাথ তো আমার কাছে আমার মনে হয় যে মানে গ্রেটেস্ট মানে হিউম্যান বিইং হিসেবে আমি দেখি রবীন্দ্রনাথকে। আমি আমার মনে হয় যে রবীন্দ্রনাথের মধ্যে যা আছে সমস্ত কিছু যদি আমরা একসঙ্গে করি, তার ভ্যালু হয়তো সমস্ত বাঙালির ভ্যালুর থেকে বেশি। একদিন প্যারিসে ছিলাম, স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম 2 বছরের ওপর। সেই সময় আমি ওখানকার মানুষের মধ্যে কিন্তু শিল্প সম্পর্কিত ভাবনা অনেক বেশি প্রখর। কারণ প্রত্যেকে জানে বিখ্যাত শিল্পীকে, পিকাসোকে সবাই বলতে পারবে ওখানে। সেই ব্যাপারটা আমাদের এখানে নেই। রাস্তাঘাটে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে নন্দলাল বসুকে বা অবনীন্দ্রনাথকে, সব মানুষ বলতে পারবে না। ঠাকুরকে ইয়ে তো ম্যাড্রাস ভীষণ নির্জন জায়গা আমাদের পক্ষে। হ্যাঁ, আর যে বাড়িতে ছিলাম সেই বাড়িটাও ছিল বড় একটা বিরাট জায়গা, তার মধ্যে বাড়িওয়ালার বাড়ি, সেটা দোতলা একটা বাড়ি ছিল, আর পাশটা সব খোলামেলা প্রচুর জায়গা। তাই দিয়ে একটা আউট হাউসে আমি ঘর ভাড়া করেছিলাম। তো সেই আউট হাউসের মধ্যে আমার কাজ ছিল, সেইখানে ওই আউট হাউসটা ছিল গ্যারেজ। তো গ্যারেজের বড় পার্টটাতে আমি স্টুডিও করেছিলাম, আর ওর পাশে যে স্পেসটা ছিল সেইখানে আমার বেডরুম, আর তার পাশে একটু ছোট জায়গা ছিল, সেইটা আমার কিচেন। তো হচ্ছে যে রাষ্ট্রপতি ভবনে আমি যখন গেছি তখনও ওই ইয়ে ব্যাংকোয়েট হলে ব্রিটিশ টাইমের ছবি টানানো ছিল। সেইখানে সবাই লর্ডদের এদের সব ছবি। এদিকে ভারত স্বাধীন হয়ে গেছে অনেক বছর আগে, কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না যে ওদের কেন আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি যাবার পরে তারপরে লাকিলি অশোক মিত্র, সেই যিনি শিল্প সম্পর্কিত লেখা বই আছে যার, সেই অশোক মিত্র সেক্রেটারি হয়ে জয়েন করেন। মানে বাঙালি দুজন এক হলো ওখানে। তারপরে আমাদের ওখানে একটা আর্ট কমিটি করা হয়, তাতে অশোক মিত্র হতেন গিয়ে। আপনি কাকে পেয়েছেন রাষ্ট্রপতি হিসেবে? কাকে পেয়েছেন? আমি ওই 4-5জনকে পেয়েছি আর কি। শিখতে হবে ছবি দেখতে গেলে কিভাবে দেখতে হয়, কি থাকে তার মধ্যে, কেন এতদিন এইটা নিয়ে। হ্যাঁ, স্কাল্পচারের, খাজুরাহোর স্কাল্পচার কি ইয়ে সমস্ত যেসব জায়গা আছে, অজন্তা ইলোরা, এগুলো দেখা, এগুলো তো আমাদের বইয়ের মধ্যে থাকে না। আমাদের কতগুলো জানি না কি এখন বাচ্চাদের বইয়ে পড়ায়, দেখিনি। মানে আজকে আমি এসেছি শিল্পী যোগেন চৌধুরীর কাছে। আসলে যোগেনদা হচ্ছেন কিংবদন্তি শিল্পী। আমাদের ভারতীয় শিল্পের মানচিত্রে যোগেনদার ভূমিকা নতুন করে আর বলবার অপেক্ষাই রাখে না। যোগেনদার কন্ট্রিবিউশন ভারতীয় শিল্পে, আমরা আজকে সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের আজকে বিষয়টা হচ্ছে ঐতিহ্য এবং সংরক্ষণ। কেননা যোগেনদার অনেকটা বড় অংশ জীবনে বিশ্বভারতীতে পড়িয়েছেন, নিজে ছবি এঁকেছেন, পৃথিবীব্যাপী তার এক্সিবিশন হয়েছে। মানে যোগেনদা একজন লিভিং লেজেন্ড। এবার আজকের বিষয়টা আমরা ভেবেছি ঐতিহ্য এবং সংরক্ষণ, কেননা যোগেনদা জীবনের অনেকটা বড় অংশ জুড়ে সংরক্ষণ মানে আর্ট এবং হেরিটেজ কনজারভেশন, সেই কাজটাও যোগেনদা করেছেন দায়িত্বের সঙ্গে। সেই বিষয়গুলোতে আমরা ঢুকবো। যোগেনদা, যেটা ধরে বলছি আর কি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, হ্যাঁ, আর্ট মানে শিল্প, আমাদের হেরিটেজ, এই সব কিছু হচ্ছে আমাদের পরিচয়। মানে আমরা অতীতকে ট্র্যাম্পল করে তো চলে যেতে পারবো না ভবিষ্যতের দিকে, বা বর্তমানেও আমরা বাঁচতে পারবো না। কিন্তু আমি বলছি যে ধরুন এই যে ঐতিহ্য, এই পরম্পরা, এটা একটা হচ্ছে কালের নিয়মে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেটা আবার আপনাদের রেস্টোর করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে এটা মানে আমরাও অনেক সময় ম্যানমেড ডিজাস্টারও হয়, মানে মানুষও তাদের কি বলবো আর কি, কনসিয়াসলি বা আনকনসিয়াসলি মানুষ সেটা নষ্ট করে ফেলে।
খুব সম্প্রতি আমরা দেখলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনে, সেটা ভেঙেই ফেলা হলো এক প্রকার। এবং আপনি যেহেতু এই মানে রেস্টোরেশনের কাজ, কনজারভেশনের কাজ, এই কাজগুলো করেছেন, মানে সংরক্ষণের কাজ করেছেন, ঐতিহ্য শিল্পী মানে শিল্প ঐতিহ্য এর সংরক্ষণের কাজও করেছেন, নানা রকম অভিজ্ঞতা আপনার এত বছরের কাজ এবং জীবনে। একটু বলুন না, মানে এটা আপনি কিভাবে দেখছেন যে ঐতিহ্য কি সংরক্ষিত হচ্ছে? ব্যাপার হচ্ছে যে শিল্পকলা সম্পর্কিত ঐতিহ্য যদি আমরা ভাবি, এই বিষয়টা যেহেতু একটা সমাজের একটা অল্প সংখ্যক মানুষ এইগুলো নিয়ে ভাবে একদম, কারণ এই আমাদের সামাজিকভাবে আমরা যদি দেখি, দেখব যে সমাজে এখনো অনেক কিছু রয়েছে যা সাধারণ মানুষ অ্যাওয়ার না সেই সব বিষয়ে, এবং তার বিষয়ে যে সমস্যা তৈরি হয় সেইগুলো নিয়ে তো তাদের ভাবার সময় নেই একেবারেই। তারা জানেও না যে এটাই হওয়া উচিত। তারা যাক অবনীন্দ্রনাথের বাড়িটাকে ভেঙে ফেলা, এইটা শান্তিনিকেতনের ক্ষেত্রে খুবই লজ্জার বিষয়। আমার মনে হয় যে এটা কখনোই হওয়া উচিত ছিল না ওই রকম একটি জায়গায়। আমি ওখানে ছিলাম না ওই সময়, কিন্তু আমি শুনে আমার মনে হলো যে ঠিক আমার বাড়ির পাশেই আমি যেখানে থাকতাম, আচ্ছা, আমার বাড়িটা এরকম একটা গলি দিয়ে গিয়েই এইদিকে আমরা এক সময় ছিলাম ওই বাড়িটাতে বেশ কয়েক বছর। সেই দেওয়ালের গায়ে ওই বাড়িটা। মানে ওখানে বাড়িটা থাকতেন তো নিশ্চয়ই এক সময় যখন ছিলেন আর কি, তখন নিশ্চয়ই উনি ছিলেন। মূলত কি রবীন্দ্র পরবর্তী যুগটাতে? না, অবনীন্দ্রনাথ তো বোধহয় ওনার পরেও ছিলেন, মানে গিয়ে হাল ধরলেন যখন রবি কাকা চলে গেলেন। তো সুতরাং 41 সালে ওই বাড়িটার পাশ দিয়ে আমরা যাতায়াত করেছি, আর সামনে থেকেও আমি দেখতাম। অর্থাৎ ওই জায়গাটা ছিল এইরকম একটা কাগজ থাকলে আমি এঁকে দেখাতে পারি। এই যে এই ছিল, আমরা এইখানে একটা রাস্তা, এই রাস্তাটা থেকে একটা গলি ঢুকে এই দিক দিয়ে বড় একটা মাঠ, এইদিকে রতনকুঠির এলাকা আর কি এটা। এইখান থেকে রাস্তা, এইখানে এই বাড়িটা ছিল, এইখানের বাড়িটা ছিল আমাদের। তারপরেই এইখানে একটা বর্ডার আটকানো, দেওয়াল দেওয়া, এবং এইখানে ওই জমিটা ছিল। এইখানে ওই বাড়িটা একটু ঘোরানো ছিল যতদূর আমার মনে পড়ে, এরকম একটা এই ধরনের। তার গেটটা ছিল এইখান থেকে, এই পাশ থেকে একটা রাস্তা এসে এই দিক থেকে একটা ঢোকার বন্দোবস্ত ছিল এরকমভাবে। হ্যাঁ, তো এই যে বাড়িটা, এই বাড়িটার সম্পর্কে আমরা জানতাম যে এটা অবনীন্দ্রনাথের সম্পর্কিত বাড়ি। কিন্তু বিশ্বভারতী যারা তো শিল্প সংস্কৃতি তার সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তাদের ক্ষেত্রে সেই জায়গায় এই ঘটনাটা আমাদের কাছে খুবই মানে সঠিক মনে হয়নি। যে এখানে তো সবার মোটামুটি একটা পরিষ্কার ধারণা এবং পরিষ্কার শিল্প সম্পর্কিত ভাবনা থাকার কথা, সেখানে তারাও এটা রক্ষা করতে পারলো না। সেইটা আমার কাছে অদ্ভুত লেগেছে আর কি। তো এখন কথাটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে শিল্প এবং তাকে রক্ষণাবেক্ষণ করা এই বিষয়টাও খুব মানে গুরুত্বপূর্ণ নয় একেবারে। তারা জানেও না, তারা একটা শিল্পকলাও এখনও পরিষ্কার করে জানে না যে তার গুরুত্ব কতটা, এবং তাকে শিল্পকে বোঝা সেই জায়গাটাও তাদের মধ্যে তৈরি হয়নি। এটা আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং সেক্ষেত্রে এটা গড়ে উঠতে বহু সময় লাগে। আমি যতদূর জানি, আমি অনেকদিন প্যারিসে ছিলাম, স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম 2 বছরের ওপর। সেই সময় আমি ওখানকার মানুষের মধ্যে কিন্তু শিল্প সম্পর্কিত ভাবনা অনেক বেশি প্রখর। কারণ প্রত্যেকে জানে বিখ্যাত শিল্পীকে, পিকাসোকে সবাই বলতে পারবে ওখানে। সেই ব্যাপারটা আমাদের এখানে নেই। রাস্তাঘাটে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে নন্দলাল বসুকে বা অবনীন্দ্রনাথকে, সব মানুষ বলতে পারবে না, ঠাকুরকে বলতে পারবে না, মানে 80% মানুষই বলতে পারবে না ধরে নিতে। অনেকে হয়তো বলতে পারবে, যারা একটু পড়াশোনা করেছে, শিক্ষিত, তারা বলবে, তারা বলবে। কিন্তু এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটা সামগ্রিক শিক্ষা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত। সেইটা আমাদের এখনও অনেক পিছিয়ে আছি আমরা। সুতরাং আমাদের যদি এইখানটায় এগোতে হয়, তাহলে
যেমন দৈনন্দিন আমাদের সামগ্রিকভাবে সমস্ত মানুষের একটা উন্নয়নের প্রয়োজন আছে, শিক্ষা এবং অন্যান্য উন্নয়ন দরকার, পাশাপাশি এই সব মানে যেগুলো খুব যেটাকে বলা যায় যে শিল্প বা সচেতনতা ইত্যাদি শিল্প সম্পর্কিত যে খবরাখবর সচেতনতা, সেইগুলো সম্পর্কেও তারা আস্তে আস্তে যদি জানতে পারে তাহলেই আমরা ঠেকাতে পারবো এই ধরনের এটাকে ডিজাস্টারটাকে আমরা আস্তে আস্তে চেঞ্জ হবে। এই চেঞ্জটা হতে সময় লাগবে এবং আমরা তো এখন দেখছি যে কত আমরা পিছিয়ে আছি সামাজিকভাবে, আমরা সত্যি সত্যি পিছিয়ে আছি। কী সব ঘটছে চারদিকে সেইগুলো দেখলে আমরা বুঝি যে আমরা অনেক পিছিয়ে। কিন্তু আপনি একবার বলছিলেন যে রাষ্ট্রপতি ভবনের যে সংরক্ষণ সেটার কাজও আপনি অনেক বছর ধরে করেছেন। আমি 15 বছর ছিলাম ওখানে রাষ্ট্রপতি ভবনের এই কাজের সঙ্গে, মানে আপনার নেতৃত্বে কাজ হয়েছে, তাই তো? আমি ওখানকার কিউরেটর ছিলাম, অর্থাৎ আমার আওতায় সমস্ত ছবি ইত্যাদি শিল্প সামগ্রীকে রক্ষণাবেক্ষণ করা, ডিসপ্লে করা, সেগুলোকে দেখা, এইটা আমার কাজ ছিল। কোন সময়ের কোন? এইটা হচ্ছে 1965 থেকে 15 বছর যোগ করো। 65 থেকে মানে প্রায় 80-82। না, ওটা তাহলে ভুল হয়েছে। আমি ওখানে যাই 72 থেকে বোধহয়। 72 থেকে 15 বছর যোগ করো। 2 থেকে 87, 1987, 1987 আমি শান্তিনিকেতনে চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে জয়েন করি। অনেকে বললো যে ওটা কেন ছাড়লেন, অত ভালো চাকরি শান্তিনিকেতনে। না, রাষ্ট্রপতি ভবনের কাজটা ছেড়ে দিয়ে আপনি চলে এলেন শান্তিনিকেতন, সেটা আবার রবীন্দ্রনাথের টানে। তার মানে ভাবুন কতগুলো অধ্যায় আছে আপনার জীবনে। এবার আমি আগে রাষ্ট্রপতি ভবন, কারণ এগুলো রাষ্ট্রপতি ভবনে যে কাজটা করলেন মূলত সেটা কি, মানে সেখানে সংরক্ষণের প্রয়োজনটা কি হলো? কতগুলো কথা। আমি যখন ম্যাড্রাসে আসি, যখন বাইরে ছিলাম প্যারিসে স্কলারশিপ নিয়ে 2 বছর, তারপরে আমি ওখান থেকে সোজা ম্যাড্রাসে আসি। কারণ ম্যাড্রাসে আসতে হলো এই কারণে যে ওই চাকরিটা আমার যাবার আগেও ছিল। ওই হ্যান্ডলুম বোর্ডের আর্ট ডিজাইনার হিসেবে আমি কাজ করতাম। তো সেই কাজ করার জন্য আমার ওই চাকরিটা সহজে আমি পেয়ে গেলাম। আমাকে ওই পুপুল জাকার বলে একজন মহিলা ছিলেন যিনি ইন্দিরা গান্ধীর খুব ঘনিষ্ঠ, ওনাকে আমি চিঠি লিখলাম যে আমি দেশে ফিরছি, তো আমার চাকরিটা যদি আমি পাই তো আমার সুবিধা হয়। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে ঠিক আছে তুমি ম্যাড্রাসে গিয়ে জয়েন করো। তো আমি ম্যাড্রাসে গিয়ে জয়েন করলাম। সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে যাওয়া, হ্যাঁ সেইটার বলছি, একটু ম্যাড্রাসের গোড়ার কথাটা একটু বলা দরকার। কারণ ওখানে তো একা ম্যাড্রাসে করার কিছু নেই। সেই সময় আমি লিখতে শুরু করি খুব। ওই সময় ওখানে বসে বসে আর্ট নিয়ে লিখলাম, আমার সমস্ত তাই নিয়ে বই বেরিয়েছে আমার বড় করে। সেই সময় আর্ট নিয়ে লিখতে শুরু করি এবং সেটা খুব ওখানে একা একদম তো ম্যাড্রাস ভীষণ নির্জন জায়গা আমাদের পক্ষে। হ্যাঁ, আর যে বাড়িতে ছিলাম সেই বাড়িটাও ছিল বড় একটা বিরাট জায়গা, তার মধ্যে বাড়িওয়ালার বাড়ি, সেটা দোতলা একটা বাড়ি ছিল, আর পাশটা সব খোলামেলা প্রচুর জায়গা, তাই দিয়ে একটা আউট হাউসে আমি ঘর ভাড়া করেছিলাম। তো সেই আউট হাউসের মধ্যে আমার কাজ ছিল, সেইখানে ওই আউট হাউসটা ছিল গ্যারেজ, তো গ্যারেজের বড় পার্টটাতে আমি স্টুডিও করেছিলাম। আর ওর পাশে যে স্পেসটা ছিল সেইখানে আমার বেডরুম, আর তার পাশে একটু ছোট জায়গা ছিল সেইটা আমার কিচেন। এইভাবে আমি ওইখানে একা থাকতাম। তখনও বিয়ে টিয়ে হয়নি, ওইখানটায় ম্যাড্রাসে থাকতেই আমি বিয়ে করেছিলাম অবশ্য পরের দিকে। তো ওইখানটায় আমি তখন ওই লিখতে শুরু করি আর্ট নিয়ে। সেই লেখাটা একটা বড় বইয়ে এখন বেরিয়েছে বড় করে। তো যাই হোক, সেটা তখন আমার ভাবনা, শিল্প সম্পর্কিত ভাবনাগুলো কংক্রিটলি মাথার মধ্যে আসতে থাকে। একা একা বসে আছি, সব ধারণাগুলো আরো পরিষ্কার হতে থাকে। সেই তারপর ওখান থেকে আমি দিল্লিতে আসি রাষ্ট্রপতি মানে চাকরিতে অ্যাপ্লাই করে।
ও, আমি এসে ওখানে চাকরিতে, হন। হ্যাঁ, তো ওইটা ইউপিএসসির জব আর কি। ও, ইউপিএসসিতে ইন্টারভিউ দিয়ে আমি সিলেক্ট হলাম, তো আমি এসে রাষ্ট্রপতি ভবনে যোগ দিলাম। যোগ দিয়ে ওখানে 15 বছর ছিলাম। যখন আমি রাষ্ট্রপতি ভবনের পুরো শিল্প সামগ্রী যা কিছু আছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আমার। আচ্ছা, প্রচুর কাজকর্ম, পেইন্টিং, অনেক কিছু ছিল, তো ওখানে আপনাকে restore করতে বলতে গেলে আবার হয়েছে। দীর্ঘ হ্যাঁ। সময় যাবে। হ্যাঁ, আচ্ছা, তা সেখানে গিয়ে মানে কি দেখলেন, মানে কতটা, ধরুন রাষ্ট্রপতি ভবনে যখন চাকরি করেছেন তখন মানে স্বাধীনতার খুব পরে নয়, তাই তো? আমি যাই ওখানটায় 72-তে, ও, তাহলে অনেকটাই 72 পরে থেকে 87, 15 হ্যাঁ, বছরের ঠিক, একটানা ছিলাম। ছিলেন। এবং তখন মানে সেখানে গিয়ে মানে সেখানকার অভিজ্ঞতাটা কি, মানে সেখান থেকে কি নিয়ে ফিরলেন আর কি, মানে কি উপলব্ধি, কি অনুভূতি, কি না, অভিজ্ঞতা রাষ্ট্রপতি নিয়ে ভবন ফিরলেন? শুধুমাত্র যে আমার ওই রাষ্ট্রপতি মানে ভবনের শিল্পী কাজ করা যোগেন শুধু নয়, চৌধুরীকে তৈরি করার জন্য কতটা সেই অভিজ্ঞতাটা না, একটা আপনার হচ্ছে যে ওইটা মধ্যে ক্যাপিটাল রেখাপাত আমাদের, করেছে? তাই তো। হ্যাঁ, সুতরাং সেখানে একই সঙ্গে আমাদের একটা শিল্পীদের একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। আচ্ছা, ওখানে প্লেস ফর পিপল বলে একটা এক্সিবিশন হয়, তাতে গোলাম শেখ, আচ্ছা, এরা সব ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে একটা 5-7 জন আর্টিস্টের একটা গ্রুপ তৈরি হয়, আচ্ছা, সেটা ওখানে এক্সিবিশন হয়। গীতা কাপুর সেইটাকে তার এন্ডোর্স করেন। না, ওইটার সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা, আর কি। গীতা কাপুর যিনি হিস্টোরিয়ান, আচ্ছা, শিল্পকলা বিষয়ে। আচ্ছা, তারপরে আমি ওইখানে থাকার সময় অল ইন্ডিয়া লেভেলে আমার যোগাযোগটা ওইখান থেকে শুরু হলো। তৈরি হলো। তারপর ওখান থেকে বিদেশ যাওয়া, ওই 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 প্লেস ফর পিপল একটা গোষ্ঠী টাইটেল বলে। দেওয়া হয়েছিল। আচ্ছা, তো তারপর আমরা সেইখান থেকে আমরা বাইরে যাই, বিদেশ যাই, জার্মানিতে যাই। হ্যাঁ, তারপর প্রচুর যোগাযোগ ওইভাবে আর কি আমাদের, আমরা স্প্রেড করতে থাকি আমাদের। বলছেন না রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখলেন যে অনেক নামি মানে দামি মূর্তি সেগুলো একটা ঘরের মধ্যে আটকে আছে, মানে ওখানে অনেক, ওখানকার স্টোরি বলতে গেলে বহু সময় লাগবে। হ্যাঁ, মানে যেটা আপনার মানে মনে আছে বা খুব বেশি আপনাকে আঘাত করেছে বা আপনাকে ইমপ্রেস করেছে, দুটোই? না, একটা তো হচ্ছে যে রাষ্ট্রপতি ভবনে আমি যখন গেছি তখনও ওই ব্যাংকোয়েট হলে ব্রিটিশ টাইমের ছবি টানানো ছিল। হ্যাঁ, সেইখানে সবাই লর্ডদের, এদের সব ছবি। এদিকে ভারত স্বাধীন হয়ে গেছে অনেক স্বাধীন বছর হয়ে আগে, গেছে, কিন্তু 47 কেউ সালে। মাথা ঘামাচ্ছে না। মাথা ঘামাচ্ছে না যে ওদের কেন আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমি যাবার পরে তারপরে লাকিলি অশোক মিত্র, সেই যিনি শিল্প সম্পর্কিত লেখা বই আছে যার, সেই অশোক মিত্র সেক্রেটারি হয়ে জয়েন করেন। মানে বাঙালি দুজন এক হলো ওখানে। তারপর আমাদের ওখানে একটা আর্ট কমিটি করা হয়, আচ্ছা, তাতে অশোক মিত্র হতেন গিয়ে আপনি কাকে পেয়েছেন চেয়ারম্যান। রাষ্ট্রপতি হিসেবে, কাকে কাকে পেয়েছেন? আমি ওই 4-5 জনকে পেয়েছি আর কি। আচ্ছা, আমি যখন গেছি তখন ভিবিগিরি দিয়ে শুরু। আচ্ছা, ভিবিগিরি, তারপরে এক একজন করে হ্যাঁ, পরপর এলেন। 5জনই পেয়েছি। মাঝখানে জাট্টিবেল ছিলেন, আচ্ছা, উনি কম সময়ের আর কি, টেম্পোরারি আচ্ছা। মতো ছিলেন। আর বাকি সব ফুল ইয়েতে। তা এই রাষ্ট্রপতিদের মধ্যে কাদের বা কাকে আপনার মনে হয়েছে বেশ রাষ্ট্রপতিদের সহায়তা মধ্যে পেয়েছেন? যেটা হয়েছে যে ওই ফখরুদ্দিনের স্ত্রী বেগম আবিদা, আচ্ছা, উনি নিজে একটু ছবি আঁকতেন। আচ্ছা, তো সেই কারণে উনি ইন্টারেস্ট দেখাতেন আর কি। আচ্ছা, তো ওপরে ওনার স্টুডিও, উনি একটা নিজের ওই রাষ্ট্রপতির কোয়ার্টারের মধ্যেই একটা রুমে বসে ছবি আঁকতেন, তো আমাকে ডাকতেন অনেক সময়। আচ্ছা, আমি সেই ব্যাপারে যা ওনাকে সহায়তা করতাম আর কি, যে না এরকম যা এটা দরকার করবেন না, ওটা পড়তো। করবেন না, মানে না, উনি নিজেই করতেন, আমি একটু ওনাকে এনকারেজ করতাম। Encourage করতেন। এইটুক। তারপরে ব্যাপার হচ্ছে যে ওইখানে ওই সময় একবার মাউন্ট ব্যাটেন এলেন। আচ্ছা, হ্যাঁ, মাউন্ট ব্যাটেন ঘুরতে এলেন আর কি। আচ্ছা, হ্যাঁ, তখন মানে পাওয়ারে না। হ্যাঁ, না না না, তখন তো সেই সব পাওয়ার আমাদের জবের মধ্যে সব ছিল। আমরা সঙ্গে সঙ্গে তো ওনাকে মিট করা, ইয়ে করা, আচ্ছা, তারপর তাকে ওই ঘর দেখানো। সেই আচ্ছা, সময় ওই আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্টের সেক্রেটারি এত থাকতেন, মিলিটারি সেক্রেটারি থাকতেন, আর সবাই না। আর এদিকে ইন্দিরা গান্ধী নিজে এসেছিলেন ওই সময়। আচ্ছা, সেই মানে সময় আপনি ওই না চেয়েও ইতিহাসের সঙ্গে একটা জড়িত অংশ হয়ে হয়ে গেছি। গেছেন, জড়িত এগুলো হয়ে ডিটেল গেছেন। লিখলে পরে
এখন হয়তো লিখে ফেলা উচিত, তারপরে আর মানে সত্যি তো, মানে এগুলো তো ধরুন পরেও যারা সংরক্ষণের কাজে ওইখানে যুক্ত অনেক হবে। মজার মজার ঘটনা আছে। একদিন ওই একটু বলুন না। ইন্দিরা গান্ধী এসছে, আচ্ছা তারপরে আমাকে বলেছিল যে ওই না এলিজাবেথ আসবে, কুইন আচ্ছা এলিজাবেথ। আচ্ছা তো তার আগে যে রুমটা, ওইটা সেই রুমটায় উনি থাকবেন, সেই রুমটার ডেকোরেশনের, রাষ্ট্রপতি ভবনের। হ্যাঁ, কি করে ডেকোরেট করে রাখা হবে তার জন্য উনি দেখতে এসেছিলেন। আচ্ছা তো এসে একদিন না, দিন দুয়েক উনি এসছেন আর কি, 2-3 দিন। সেইখানে এসে আমাকে বলে গেল যে তুমি কিছু আর্ট অবজেক্ট ইয়ে করে টেবিলের মধ্যে রেখে দেবে, জোড়া ইয়ে করে, জড়ো করে, যেগুলো ওখানে ডিসপ্লে করা যায়। তো আমি সেরকম এই পেইন্টিং, তারপর কিছু মূর্তি, আমাদের তো অনেক রকম মূর্তি আছে, কপিও ছিল, ওই মিউজিয়ামের কপি, সেগুলো দেখলে মনে হবে অরিজিনাল এরকম। তো সেইগুলো সব একটা টেবিলের উপর রটেন্ডার মধ্যে আর কি। রটেন্ডা হচ্ছে কি ওই মাঝখানে গোল রুম থাকে, 2-3টে রুমের মাঝখানে, সেটাকে আমরা রটেন্ডা বলি আর কি। তো সেইখানে জড়ো করে রেখেছি। ওইখানে ইন্টারেস্টিং হয়েছে যে তখন মিসেস গান্ধী এসে বলছে যে এইগুলো একটু নিয়ে আসো। হ্যাঁ, তো আমি নিজেই প্রায় 1-2-3টে স্কাল্পচার একসঙ্গে তুলতে গেছি। তখন আর অন্য সব লোকেরা দাঁড়িয়ে আছে, তখন একটু ক্ষেপে গেছেন উনি। হ্যাঁ, আমার হাত থেকে একটা মূর্তি নিয়ে কেড়ে নিয়েছেন যে ও এতগুলো মূর্তি একা কি করে নেবে, অন্যরা সব দাঁড়িয়ে আছে, কিছু করছে না। তো এইসব এরকম ঘটনা হয় ইন্টারেস্টিং। আপনাকে একটু হেল্প করলেন? হ্যাঁ, হেল্প করলেন। আর ওনার পছন্দ না যে অন্যরা এরকম ওনার দাঁড়িয়ে থাকবে, আর একজন না, ওরা সব মিলিটারি সেক্রেটারি, তারপরে এরা সব এসে দাঁড়িয়ে আছে কিন্তু কাজ করছে না, মানে তাদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছেন কিন্তু আর আমি ওইদিকে অতগুলো নিয়ে হাঁটতে পারছি না। এলিজাবেথ তখন আসেনি। তার আগে আমরা ঘরটাকে গোছাচ্ছি, তারপর কোন ছবিটা কোথায় টানানো হবে, মাথার কাছে একটা উনি বলে দিলেন, ইন্দিরা গান্ধী বললেন, মানে আপনাদের না, আমি আগে সাজিয়ে রেখেছি, তারপর উনি এসে 2-একটা রিমার্ক করলেন যে এটাকে, তো এটা মাথার কাছে একটা ছবি ছিল, সেটাকে চেঞ্জ করে দিলাম যে শোবার সময় যদি বাই চান্স ছবিটা পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হবেন, এইসব ভাবতে হয় আর কি। সেগুলো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এইসব করে এইরকম ওখানে প্রচুর গেস্ট রুম, একটা না অনেকগুলো গেস্ট রুম আছে। না, এর সঙ্গে অ্যাডজাস্ট করা বিশেষ করে শিল্পীরা পারে না, যেটা আমি যতটা পেরেছি আর কি। মানে পলিটিক্যাল, মানে পিপল পার্সোনালিটিজ কর্ডিয়াল হতে হবে। আমি ওই যে ওই অবস্থার মধ্যে থেকে কি করব। তারপর ইন্দিরা গান্ধী এসে একটা খবর দিয়ে গেল, বলল যে ওই তিলোত্তমা বাসু বলে ওনাকে চিনতেন, বলছে ওর এক্সিবিশন চলছে ললিত কলায়, ওখান থেকে 2টো ছবি আমরা যাতে কালেক্ট করি। বড় বড় ল্যান্ডস্কেপ, পাহাড়টা এইসব আঁকতেন, বাঙালি মহিলা, তো তাকে চিনতেন। আর ইন্দিরার আবার ওই প্রাইভেট সেক্রেটারি ছিল, সে হচ্ছে গিয়ে বলছি সোশ্যাল সেক্রেটারি আর কি। তো ধরুন উনি আমাকে সবসময় যোগাযোগ করতেন আর কি। তাহলে যোগেন্দা বাংলাদেশে যে 15 বছর রাষ্ট্রপতি ভবনে কাজ করলেন, চাকরি করলেন, আর শিল্প সংরক্ষণ এগুলো ঠিক চাকরিও বলা যায় না, মানে চাকরির সঙ্গেও আরো অনেক কিছু। হ্যাঁ, মানে এটা একজন শিল্পী পারেন। ওখানে ভবনের চরিত্রটা তো অন্যরকম, সব কিছুর মধ্যে অনেক কিছু জানা বোঝা, হ্যাঁ, তারপরে সামাজিক পলিটিক্যাল অবস্থা সব কিছু আমরা বুঝতে পারতাম ওখানে থেকেই। শিল্পী মানুষ তো অনেক বেশি সেনসিটিভ হয়। যেদিন ইন্দিরাকে ইয়ে করা হলো, ওই বুলেট করে মারা হলো, সেই দিন আমি ওইখানে রাষ্ট্রপতি ভবনে, তো ওখানটায় খবর এলো, আমার যারা কাজকর্ম করে আমার সহকর্মীরা, তারা এসে খবর দিল যে ইন্দিরাকে মার দিয়া। অদ্ভুত। সেইখানে আমি ছুটে প্রেস সেক্রেটারি ঘরে গেলাম, ওইখানে গিয়ে মানে পুরো খবরগুলো আসছে তখন, ওখানে তো সঙ্গে সঙ্গে চলে আসছে সব প্রেস সেক্রেটারির ওখানে। তো সেইখানে এইসব অবস্থার মধ্যে আমাদের কাছে আর কি। তাহলে সেখান থেকে চলে এলেন শান্তিনিকেতনে রবি ঠাকুরের টানে, এবং শিল্প ভবনে অধ্যাপনা করলেন।
পরবর্তী ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টাল হেডও হয়েছে, সেই ডিপার্টমেন্টের হেডও হয়েছে, মানে সেখানকার কর্তৃপক্ষ কলা ভবনের মানে প্রিন্সিপালও হয়েছিলেন, সেটাই বলছি। এবার শান্তিনিকেতনের জার্নিটা একটু বলুন সেখানে। না, আমি ঠিক করলাম যে যদি ছেড়ে যাই তো শান্তিনিকেতনের আমার আগ্রহটা ছিল। শিল্পী হিসেবে আমি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রতি আমার আগ্রহ থেকে আমি ছেড়েছি। আচ্ছা, কারণ এটা সবাই করে না। আচ্ছা, শিল্পী হিসেবে শিল্পী রবীন্দ্রনাথকে কিভাবে দেখেন? রবীন্দ্রনাথ তো আমার কাছে, আমার মনে হয় যে মানে গ্রেটেস্ট মানে হিউম্যান বিইং হিসেবে আমি দেখি। আচ্ছা, রবীন্দ্রনাথকে আমি, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের মধ্যে যা আছে সমস্ত কিছু যদি আমরা একসঙ্গে করি তার ভ্যালু হয়তো সমস্ত বাঙালির ভ্যালুর থেকে বেশি। একদম একদম। যে ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমি একটা কথা বলি আর কি, চারুবাসনাতে মানে যোগেন্দার যেটা স্টুডিও এবং একটা অডিটোরিয়ামও আছে, সেখানে দেওয়ালে থেকে শুরু করে সব জায়গাতে রবি ঠাকুরের লেখার কোটেশনস চারিদিকে, এবং সেগুলো পড়লেও মানে বলে হ্যাঁ তাই তো পড়েছিলাম, তো এটা একদম ঠিক ঠিক প্রয়োগ আর কি। না, আমার বক্তব্যটা হচ্ছে যোগেন্দা, যে এবার বলুন না, মানে রবি ঠাকুরের ওখানে কাজ করে সেখানকার একটু এক্সপিরিয়েন্সটা বলুন, সেখানকার সংরক্ষণের কাজ বা সেখানে আপনি যে অধ্যাপনা করেছেন তার অভিজ্ঞতা কি, সেখান থেকে আপনি নিয়ে এলেন জীবনে কি সেটা ব্যাপার হচ্ছে যে আমাদের, আমি যখন গেছি তখন তো নন্দলাল নেই, সুতরাং তার পরবর্তী সময়ে ছিলেন শুধু আমাদের মানে পরিচিত কেজি সুব্রমণিয়াম, হ্যাঁ, যিনি মানে ও সাউথ থেকে এসছেন, আসলে কলাভবনেরই ছাত্র ছিলেন এক সময়। হ্যাঁ, তারপর সত্যিকারের জ্ঞানী লোক আর কি। তো আমার মনে হচ্ছে যে তার সান্নিধ্যটাও আমাদের কাজে লেগেছে অনেকটা। মানে শিল্পী যোগেন চৌধুরীও অনেকটা সমৃদ্ধ হলেন, তাই তো? তারপর সোমনাথর ছিলেন ওই সময়, সোমনাথদার সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি তার দীর্ঘ ইন্টারভিউ নিয়েছি। আচ্ছা, সেটা ছাপাও হয়েছে কিছুটা আবার। সুতরাং সেই কারণে ওখানে ছাত্রদের সঙ্গে যে ইন্টারাকশন এবং ছাত্রদের মধ্য দিয়ে অনেক কিছু শেখা যায়। আপনি কাদের ছাত্র হিসেবে পেয়েছেন, মানে তার মধ্যে উল্লেখযোগ্য নাম? উল্লেখযোগ্য প্রচুর ছাত্রছাত্রী এদিকে ওদিকে ছড়িয়ে আছে, তারা সবাই কম বেশি আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হতো। কারণ আমি ওখানে যে ক্লাস করতাম, আমি ক্লাসের যে টাইম ক্রস করে যেত। আচ্ছা, কারণ আমাদের ক্লাস শুরু হতো সকাল থেকে, 8টা এরকম সময় থেকে শুরু হতো, সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত হয়ে শেষ হতো। কিন্তু ওই দুপুরের যে টাইমটা, ওইটাতে 1-2 ঘন্টা আমি এক্সট্রা থাকতাম, কারণ ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনের যে টাইমটা তখন আর মেপে শেষ করার একদম ঠিক। কেননা শিল্পের কাজ কখনো সময় মেপে কি হয় না, ওইভাবে তো আমরা পারি না। তখন সেইটা ছাত্ররা জানে যে এইভাবে আমি, তারপর দুপুরবেলা বাড়িতে গিয়ে হাজির হতাম, তখন 2-3টে বাজতো আর কি, এইভাবে গেছে। কিন্তু ওই সময় আমি যথেষ্ট নিজেও ঋদ্ধ হয়েছি ছাত্রছাত্রীদের সঙ্গে যে ইন্টারাকশন হতো তার মধ্য দিয়ে, এবং ওখানকার যে কালচার, ওখানকার যে ভাবনা, সেই ভাবনাটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট প্রয়োজনীয়। ওখানে কাজ করতে করতে, মানে ওখানে একজন স্টাফ যেটা আমরা বলি, সেখানে কাজ করতে করতে, এবং কলা ভবন রবি ঠাকুরের আত্মা ওখানে আর কি। হ্যাঁ, অসম্ভব প্রিয় একটা জায়গা রবি ঠাকুরের। ইনফ্যাক্ট কলা ভবন খুব তাড়াতাড়ি শুরু করেছিলেন, 1917-18 সাল থেকে তৈরি করা শুরু করেছিলেন। তারপর নন্দলাল বসু তার দায়িত্বে ছিলেন। আমি বলছি যে তারপরে মানে সেখান থেকে মানে শিল্পী যোগেন চৌধুরী কতটা মানে বললেন যে অনেকটা রেখাপাত করেছে এবং আপনাকে গড়ে উঠেছে। আমি ওখানে এসে আর মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকেও আপনি জানতে ওখানে গিয়েছিলেন, রাষ্ট্রপতি ভবনের একটা অত বড় কাজ। আমি খুব ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের ব্যাপারে, কারণ রবীন্দ্রনাথের শতবার্ষিকীতে আমি প্রায় গোটা 30 পোস্টার করে তার শতবার্ষিকী পালন করি 1961-তে। সেই পোস্টারের একটা বোধহয় এখানে আছে, একটা হয়তো থাকতে পারে এখানে, এরকম সেই পোস্টারগুলো এখনো আমার কাছে আছে। সেই ওইটা যখন আমি করি তখন দুটো বিষয় নিয়ে আমি করেছিলাম। একবার 400 বছরের শেক্সপিয়ারের 400 বছর যখন হয়,
তখন নাটক নিয়ে একটা করেছিলাম পোস্টার, আচ্ছা পোস্টারের সিরিজ আর কি। আচ্ছা, আর পরে রবীন্দ্রনাথের উপরে একটা সিরিজ করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা বুঝতে পারি, ফলো করতে পারি, আমার মনে হয় বাঙালিরা অনেক সঠিক জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু আমরা রবীন্দ্রনাথকে অনেক সময় মনে করি কি রবীন্দ্রনাথ, আমাদের দিন যাপনে, জীবন যাপনের মধ্যে তাকে পরতে তাকে আমাদের গ্রহণ করা এবং বোঝা, উপলব্ধি করা। ধরুন শিল্পী রবীন্দ্রনাথ, তিনি ২৫০০-এর ওপর ছবিও এঁকেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বলতেন, মানে বিশেষ করে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর যে স্তরের আর্টিস্ট ছিলেন, রবি ঠাকুর তো সেলফ টট, বড়। সেটাই শুনতে চাইছি। আসলে এইটা ভুল ধারণা, কারণ রবীন্দ্রনাথের ছবির মধ্যে যে স্পিরিটটা রয়েছে, স্পিরিট ওয়ার্ক করে, তো যেটার মধ্যে থেকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সেইটা ওর মধ্যে এসছে। কিন্তু আমি একটা খুব নিখুঁতভাবে একটা মানুষের মুখ আঁকলাম, সেটা হয়ে যায় অনেক স্টিফ, তার মধ্যে ওই ইয়েটা থাকে না। ওই এটা বোঝাতে গেলে একটা আলাদা করে বলতে হয় আমাকে। মানে যেটা আপনার মনে আসছে বলুন না, ঠিকই তো। আর বিভিন্ন রকমের কালারটাকে ব্যবহার করেছে। রবীন্দ্রনাথের ছবি আমি মনে করি যে সে রবীন্দ্রনাথ বাইরে যখন গিয়েছে তখন সে বারবার বলেছে ও কথা যে বিদেশের লোকেরা আমার ছবি পছন্দ করে। হ্যাঁ, এটা উনি বলেছেন 1921 থেকে 1927 আমার ছবিগুলো এখানে থেকে যাওয়াই ভালো, এরকম বলেছেন এক সময়। উনি নিজেও কখনো আমার মনে হয় না এদিকে কোথাও এক্সিবিশন করেছেন, যা করেছেন বাইরে, বিদেশে। আমার ছবিগুলো বাইরের লোকের জন্য। দেখুন, অদ্ভুত একটু অভিমানও আছে তার। সুতরাং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যেটা বুঝতে পেরেছিলেন বা পারেন সেটা সঠিক ছিল, কিন্তু আমরা বাঙালিরা তাকে বুঝতে পারিনি, এখন হয়তো পারে না। তার সেই ছবি দেখে কি ভূতের মতো ছবি। অথচ একটু আসলে ওই যে হয় কি, আসলে ছবি দেখা, গান শোনা, এগুলোর মধ্যে গান শোনায় তো কে কি শুনছে আমরা বুঝি না, কিন্তু ছবি দেখার পর আমরা বলতে পারি যে তুমি কি দেখছো। সে যদি বলে তাহলে আমরা জানি যে সে কতটা বুঝতে পারছে কি পারছে না। কারণ তার মধ্যে আমরা যেটা মনে করি যেটা থাকা উচিত ছবির মধ্যে থাকে, সেটা হচ্ছে একটা মানে একটা স্পিরিচুয়াল একটা জায়গা থাকে, একদম থাকে, এবং সমস্ত মানে একটা আধ্যাত্মিকতা থাকে। মানে ছবি যে একটা আঁকা হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, তার মধ্যে অবশ্যই একটা আধ্যাত্মিকতা আছে। এটা বুঝতে গেলে আলাদা করে ছবি নিয়ে বলতে হয়। একদম, সেটাও একদিন আমরা বসবো, রবি ঠাকুরের ছবি আলাদা করে আপনি আমাকে বুঝিয়ে দেবেন। তাহলে ছবি দুই একটা রাখতে আছে আমার কাছে, ফোনে আছে, রবীন্দ্রনাথেরই। আমার মনে হয় যে রবীন্দ্রনাথের ছবি সবার ভালো লাগবে না, মনে হবে এটা কি কতগুলো ব্রাশের দাগ, কিন্তু তার মধ্যে যে স্পিরিট, যেটা সেই ছবির আত্মা বলছেন, বা সেই ছবির যে ভাবটা প্রকাশ করতে চাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার তুলির টানে, তার স্কেচের টানে, রঙের মাধ্যমে, সেটার কথা বলছেন আপনি। সবকিছু নিয়ে যেটা তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে, তার মধ্যে যে স্পিরিটটা সেটা হচ্ছে যে সেটা শুধুমাত্র একটা রিয়েলিস্টিক একটা ফর্ম না, তার মধ্যেও একটা ঐশ্বরিক জিনিস এসে যায়, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের যে স্পিরিটটা সেইটা এসে যায়। কালারফুল শুধু না, তার মধ্যে যে ফর্ম তৈরি হয়। খুব অভিমানী একজন শিল্পী ছিলেন, এবং বারবার সেটা বলছেন যে আমার ছবি এখানকার লোকেরা বুঝতে পারে না, আমার ছবি বাইরেই থাক। আমি কদিন আগেই পড়ছিলাম কোথায় একটু 2-3 লাইন। যোগেন্দ্র, আমাকে তাহলে আপনি এটা দিয়ে শেষ করি আমরা, যে মানে এই যে ঐতিহ্য বা সংরক্ষণ বা এই শিল্প, আর কতদিন আমরা এর থেকে দূরে থাকবো আর কি। আমাদের বাংলার মাটিতে এত বড় বড় শিল্পী জন্ম নিয়েছেন, কিন্তু কোথায় আমরা অনেক জিনিস নষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই, অনেক কিছুই। সুতরাং আমার মনে হয় যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকা উচিত। একদম, আমাদের শিক্ষা ব্যবস্থার পুরো ক্যারিকুলামটাকে রিভাইজ করা দরকার নানানভাবে। সামাজিক কারণ আছে, তার সামাজিক যে অনেক কিছু ইস্যু আছে যেগুলো ওই স্কুলের মধ্যে পাঠ্যবইয়ের মধ্যে থাকা দরকার। সেইভাবে এইসব শিল্পকলা নিয়ে, আমাদের অন্য বিষয় হয়তো আছে, কিন্তু শিল্পকলা নিয়ে কিছু কোথাও পাওয়া যায় আসলে তা না হলে তোমাদের এস্থেটিক্সটা বা সেই সেন্সটা কমপ্লিট হয় না। সেই জীবনটা কি শুধু ফ্যাক্টস দিয়ে দেখা কি করে দেখতে হয় সেটাও তো শিখতে হবে।
ছবি দেখতে গেলে কিভাবে দেখতে হয়, কি থাকে তার মধ্যে, বা sculpture। কেন এতদিন এইটা নিয়ে, হ্যাঁ চর্চা স্কাল্পচারের, খাজুরাহোর স্কাল্পচার কি ইয়ে সমস্ত যেসব অজন্তা জায়গা আছে, ইলোরা। অজন্তা ইলোরা, এগুলো দেখা, এগুলো তো আমাদের বইয়ের মধ্যে থাকে না। না। আমাদের কতগুলো জানি না কি এখন বাচ্চাদের বইয়ে পড়ায়, আমি দেখিনি। এগুলো নিয়ে আলাদা ভালো যদি হয়ও, সমস্ত বিষয়ের মানুষজন এর মধ্যে থাকা দরকার এই কোর্সটা তৈরি করার ব্যাপারে। আচ্ছা, মানে এই যে হ্যাঁ, একটা কমিটি তৈরি হয়, কমিটি সিলেবাস যে হয় ফ্রেমিং বা তাতে কারিকুলাম ফ্রেমিং। শিল্পীদেরও থাকা উচিত, যারা সঠিক শিল্পী। শিল্পী অনেক নাম টাম করে ফেলে, এরকম অনেকে থাকে, কিন্তু তারা সত্যিকার শিল্পী না, এরকম লোক থাকে। সুতরাং আমরা এই জায়গাটায় ভুল করে ফেলি। যারা সত্যিকারের শিল্পী তাদের কেউ কেউ নাম ডাক করে শিল্পী হয়ে যায়, হ্যাঁ, সেই রকম হলে চলবে না। আপনারা মানে দশকের পর দশক কাজ করছেন, এই মানে আপনার এই চাওয়াটা সত্যি সত্যি পূর্ণ হোক, এটাই আমারও দেখা প্রার্থনা। যাক কি হয়। আচ্ছা, তাহলে সেই জন্যই যতক্ষণ না আমরা ওটা বুঝতে পারছি শিল্পকলা ইত্যাদি, তার সংরক্ষণের ব্যাপারটাও তার সঙ্গে জড়িত, একদম কারণ ওটার ইম্পর্টেন্সটা তখনই তৈরি হবে। তখনই বুঝবো আমরা। হ্যাঁ, আর শিল্প একটা সৃষ্টি হলে পরে তাকে সংরক্ষণ করাটা জরুরি। একদম শিল্পকলা একটা অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, সাহিত্যের সেই সমস্যা নেই। একটা সাহিত্যের একটা যদি একটা বই থাকে, সেই বইয়ের একটা কপি রয়ে গেলেই হলো। কিন্তু শিল্পকলা একটা সত্যিকারের এক প্রিন্ট হতে পারে, প্রিন্টের মধ্যে দিয়ে আমরা আজকাল পাই, সেটা একটা ভালো সুযোগ হয়েছে। আগে এটা হতো না, এখন হয়, সুতরাং সেটা ভালোই। আচ্ছা।